এইচএসসি পর্যায়ের স্টুডেন্টসদের বায়োলজি পড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মনে না থাকা। স্টুডেন্টসরা প্রায়ই বলে যে স্যার বোটানি জিওলজি অনেক পড়ি কিন্তু মনে থাকে না। একবার কি তুমি নিজেকে প্রশ্ন করেছো তোমার কেন মনে থাকে না? ফাইন্ড আউট করার চেষ্টা করেছো কেন তোমার পড়া তুমি ভুলে যাচ্ছ? এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে না বুঝে পড়া এবং না বুঝে মুখস্থ করা। আমাদের একটা প্রি ডিটারমাইন্ড কনসেপ্ট চালু আছে আমাদের সমাজে যে বায়োলজি মুখস্থ করতে হয়। একেবারে রাবিশ একটা কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে বের না হতে পারলে বায়োলজি মনে রাখা তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে। আমি যেটা বলবো তোমাদেরকে, বায়োলজি তুমি যদি বুঝে পড়ার চেষ্টা করো তোমার ব্রেনের উপর চাপটা অনেক কমবে এবং ইনশাল্লাহ তোমার বায়োলজি অনেক বেশি লং লাস্টিং হবে তোমার মেমোরিতে। আরেকটা প্রবলেম হচ্ছে এইচএসসি পর্যায়ের স্টুডেন্টসদের, সেটা হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশনকে আলাদা করে ফেলা। তারা প্রথমে একাডেমিক পড়ে, তারপর তারা প্রি মেডিকেল করে, তারপর তারা মেডিকেল করে। এটা করাতে যেটা হয় তার পড়াটা ফুল সুইং পড়ালেখা যেটা সেটা আসলে টেস্টের পর তারা পড়ে, যার ফলে অনেক কিছুই তাদের মনে থাকে না। এটা করা যাবে না। বছরের প্রথম থেকেই এক লেকচারে তোমাকে একাডেমিক পড়তে হবে, অ্যাডমিশন পড়তে হবে, সবকিছু করতে হবে। তাহলে তোমার বায়োলজি পড়ার প্রিপারেশনটা একেবারে কম্প্যাক্ট হবে এবং যে কোনো পরীক্ষায় তুমি কম্পিটিটিভ এক্সামে ভালো করতে পারবে। এই বিষয় নিয়ে আমি আজকে একটি ক্লাস করব। দিস ইজ সারওয়ার্স বায়োলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আমি কর্মরত রয়েছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হবে গ্লাইকোলাইসিস। তুমি এই গ্লাইকোলাইসিস টপিকের ক্লাসটি যখন করবে তখন তুমি নিজেকে প্রশ্ন করবে, গ্লাইকোলাইসিস তোমরা নিশ্চয়ই এসএসসিতে কিছুটা পড়েছো, তুমি নিজেকে প্রশ্ন করবে যে আর কিছু আমার জানার দরকার রয়েছে কিনা এই টপিকের উপর। ইনশাল্লাহ তোমার আর কিছু পড়ার থাকবে না। গ্লাইকোলাইসিস, এখানে দুইটা শব্দ স্পেসিফিক ভাবে, একটা হচ্ছে গ্লাইকো, একটা হচ্ছে লাইসিস। আমরা যদি এই শব্দ দুটাকে ভেঙে ফেলি তাহলে কি দাঁড়াবে? এখানে দুইটা শব্দ দাঁড়াবে, একটা হচ্ছে গ্লাইকোস আর একটা হচ্ছে লাইসিস। এই দুইটা শব্দকে ভাঙলে আমরা প্রায় গ্লাইকোজ মানে হচ্ছে শর্করা আর লাইসিস মানে হচ্ছে ভাঙন। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে ইনফ্যাক্ট শর্করার ভাঙন। তো শর্করার ভাঙন বলতে এখানে তোমার এইচএসসি পর্যায়ের জন্য শর্করা হিসেবে কাকে ব্যবহার করা হয়েছে? গ্লুকোজকে ব্যবহার করা হয়েছে। সেই জন্য আমরা বলতে পারি গ্লাইকোলাইসিস মানে অ্যাকচুয়ালি কার ভাঙন? গ্লুকোজের ভাঙন। তাহলে আমরা কি বলতে পারি? এখানে কয় অণু গ্লুকোজ ভাঙবে? এক অণু গ্লুকোজ এখানে ভেঙে যাবে। এক অণু গ্লুকোজ ভেঙে কি তৈরি করবে? দিস ইজ দ্য আলটিমেট গোল। তারা তৈরি করবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তারা কি তৈরি করবে? তারা তৈরি করবে পাইরুভিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে এক অণু গ্লুকোজ ভেঙে এখানে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? তারা তৈরি করবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। এখন আরেকটা প্রশ্ন, এটা কি সরাসরি একটা বিক্রিয়ার মাধ্যমে হতে পারে? নো, এটা পর্যায়ক্রমিকভাবে কতগুলো বিক্রিয়ার মাধ্যমে এটা হবে। এখানে অনেকগুলো বিক্রিয়া থাকবে। তো এই অনেকগুলো বিক্রিয়া মানে কয়টা? 9টা বা 10টা বিক্রিয়া। একটা সাইড বিক্রিয়া রয়েছে, ওটাকে ধরলে 10টা, আদার রয়েছে থেকে 9টা বিক্রিয়া। তাহলে এক অণু গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিড প্রডিউস করবে একটা বিক্রিয়ার মাধ্যমে নাকি অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে? ডেফিনেটলি দেখতেই পাচ্ছি আমরা অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি বলতে পারি? এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে বা জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকে গ্লাইকোলাইসিস বলা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? কয় অণু গ্লুকোজ ভাঙছে? মনে রাখবে এক অণু গ্লুকোজ ভাঙছে। কতগুলো বিক্রিয়ার মাধ্যমে? একটা নাকি অনেকগুলো? অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে ভাঙছে। ভেঙে তারা কি প্রডিউস করছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড প্রডিউস করছে। এটাকে আমরা বলতেছি যে গ্লাইকোলাইসিস। এখন এই পাইরুভিক অ্যাসিডকে এখন আবার পাইরুভিক অ্যাসিড না বলে তুমি এখানে পাইরুভেট ইউজ করতে পারো। পাইরুভেট প্রোডাকশন হয়, এটাও বলা যেতে পারে। ওকে, এখন কোনো জায়গায় যদি এমসিকিউ অপশনে পাইরুভিক অ্যাসিড না থাকে, যদি পাইরুভেট থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে এই পাইরুভিক অ্যাসিডের জায়গায় কি ব্যবহার করা হয়েছে? পাইরুভেট ব্যবহার করা হয়েছে। এখন এই গ্লাইকোলাইসিসের কিছু কমন নেম রয়েছে, বিকল্প কিছু নাম আছে। এই বিকল্প নামগুলোকে তোমাকে অবশ্যই জানতে হবে, না জানলে তুমি অ্যাডমিশনের জন্য নিজেকে পারফেক্ট মনে করতে পারবে না। গ্লাইকোলাইসিস তুমি লক্ষ্য করে দেখবে যে সবাত শ্বসনেও হয়, অবাত শ্বসনেও হয়। যেহেতু সবাত এবং অবাত উভয় শ্বসনেরই একটা কমন ধাপ এটা, এই জন্য এটাকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। সাধারণ মানে হচ্ছে কমন, তাহলে এটাকে আমরা কি নামে রাখতেছি? শ্বসনের সাধারণ গতিপথ। এমসিকিউ প্রশ্ন আসে, শ্বসনের সাধারণ গতিপথ কাকে বলা হয়? তুমি বলবে যে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। কেন বলা হয়? কারণ এটা সবাত এবং অবাত উভয় শ্বসনেই কমন। তারপর এটাকে আরেকটা নামে ডাকা হতে পারে। কি সে নেম? সেটা হচ্ছে শ্বসন আমরা জানি 2টা অঙ্গাণু জড়িত, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং একটা হচ্ছে সাইটোপ্লাজম। এই গ্লাইকোলাইসিস পর্যায়টি শুধুমাত্র সাইটোপ্লাজম হবে। দেয়ার ইজ নো কানেকশন উইথ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে হবে না, শুধুমাত্র সম্পূর্ণ অংশটাই কোথায় হবে? সেটা হবে সাইটোপ্লাজমে। এই জন্য এটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমিক শ্বসন। কি শ্বসন?
সাইটোপ্লাজমিক শ্বসন। তাহলে এমসিকিউ প্রশ্ন এটাও আসতে পারে, সাইটোপ্লাজমিক শ্বসন কাকে বলে? তুমি তখন বলবা গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমিক শ্বসন বলে। কেন বলে? কারণ এটা সাইটোপ্লাজমে ঘটে। তারপর এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। এটাও একটা প্রশ্ন যে এটাকে কেন ইএমপি পাথওয়ে বলা হয়। এটাকে ইএমপি পাথওয়ে বলার কারণটা হচ্ছে তিনজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে অ্যামডেন, আরেকজনের নাম হচ্ছে মায়ারহফ এবং আরেকজনের নাম হচ্ছে পার্নাস। এই তিনজন বিজ্ঞানী এই গ্লাইকোলাইসিস এর পাথওয়েগুলো আবিষ্কারের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। দ্যাট ইজ ওয়াই তিনজনকে সম্মান জানানোর জন্য আমরা তাদের নামগুলো ব্যবহার করে একটা নামকরণ করতে পারি, সেটা হচ্ছে ইএমপি পাথওয়ে বা অ্যামডেন, মায়ারহফ অ্যান্ড পার্নাস পাথওয়ে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, আগে আমরা বলে রাখছি যে আসলে নিট প্রোডাকশন কি কি, গ্লাইকোলাইসিসের নিট কি কি প্রোডাক্ট তৈরি হবে, সেটা যদি তুমি আগে থেকে জেনে রাখো এমসিকিউ প্রশ্নের জন্য তুমি রেডি থাকবে। সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে তৈরি হবে তোমার এটিপি, তারপর তৈরি হবে NADH প্লাস H প্লাস, তারপর তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। আমরা যখন গ্লাইকোলাইসিসটা পড়বো, পড়ার মাঝখানে আমরা দেখতে পাবো বা শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখতে পাবো এখানে টোটাল 4টা এটিপি তৈরি হবে, যার মধ্যে 2টা এটিপি কি হয়ে যাবে? খরচ হবে। সুতরাং নিট এটিপি প্রোডাকশন হবে 2টা, NADH প্লাস H প্লাস তৈরি হবে 2টা এবং পাইরুভিক অ্যাসিড তৈরি হবে 2 অণু। তাহলে টোটাল প্রোডাকশন হচ্ছে পাইরুভিক অ্যাসিডের 2 অণু এটিপি, 2 অণু NADH প্লাস H প্লাস এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে দিস ইজ ভেরি গুড এমসিকিউ কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টের জন্য এবং বোর্ড পরীক্ষার জন্য। আসতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু পাইরুভিক অ্যাসিড হয়, কয় অণু এটিপি হয়, কয় অণু NADH প্লাস H প্লাস হয়, অথবা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিচের কোনটি তৈরি হয় না, সেক্ষেত্রে এখান থেকে হয়তোবা এগুলোর নাম বলা হবে, বাইরে থেকে অন্য কিছু ব্যবহার করা হবে। ওকে, তারপর আমরা আসি এই গ্লাইকোলাইসিস পাথওয়েটা কমপ্লিট করার জন্য আমরা আসলে কি ব্যবহার করব? আমরা 2টা জিনিসকে ব্যবহার করব। একটা হচ্ছে এটিপি, আরেকটা হচ্ছে NADH NAD। এটিপি আর কি NAD, এই 2টা জিনিস এখানে রিলেটেড থাকবে গ্লাইকোলাইসিস পাথওয়ে চলার সময়। তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছি গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজের ভাঙন। এখন গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে এবং বিকল্প নামগুলোর ক্ষেত্রে এটাকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়, সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়, ইএমপি পাথওয়ে বলা হয়। এবং এখানে টোটাল প্রোডাকশন হবে 2 অণু এটিপি, 2টা NADH প্লাস H প্লাস এবং 2টা পাইরুভিক অ্যাসিড। এবং এখানে ব্যবহার করার ক্ষেত্রে আমরা 2টা জিনিসকে ব্যবহার করতে পারবো, এটিপি এবং NAD। তাহলে আমরা এখন পর্যায়গুলো দেখার চেষ্টা করি এবং এনজাইমের নামগুলো মনে রাখার চেষ্টা করব। যদি আমরা পর্যায়গুলো দেখি তাহলে আমরা কি দেখব যে গ্লাইকোলাইসিসটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে কার কাছ থেকে? গ্লাইকোলাইসিসটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে গ্লুকোজ থেকে। সো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, গ্লুকোজ। গ্লুকোজ কি করবে? প্রথমেই একটা ফসফেট গ্রহণ করবে। ফসফেট গ্রহণ করে সে যে জিনিসটা তৈরি করবে সেটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এইটা ছেলেমেয়েরা মনে রাখতে পারে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়। ইনফ্যাক্ট এটা মুখস্থ করেই তারা মনে রাখে। কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে, দেখো গ্লুকোজ দিয়ে আমরা শুরু করলাম, গ্লুকোজে কি নাই? ডেফিনেটলি গ্লুকোজে কি নাই? ফসফেট নাই। তো গ্লুকোজ কি করলো? ফসফেটটাকে রিসিভ করলো, গ্রহণ করলো। তাহলে যেহেতু ফসফেট গ্রহণ করলো, তাকে অবশ্যই কারো না কারো কাছ থেকে ফসফেটকে নিতে হয়েছে এবং এই ফসফেটটা প্রোভাইড করবে তাকে এটিপি। এটিপি আমরা জানি, এটিপির মধ্যে কি রয়েছে? এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। যখনই এই ফসফেটটা চলে গেল গ্লুকোজের কাছে, তখন এটিপির মধ্যে অবশিষ্ট থাকলো কি? এডিপি। তাহলে গ্লুকোজটা ফসফেট কার কাছ থেকে গ্রহণ করেছে? ফসফেটটা সে গ্রহণ করেছে এটিপির কাছ থেকে। এবং এটিপি কিসে পরিণত হয়েছে? ফসফেট চলে যাওয়ার কারণে সে এডিপিতে পরিণত হয়েছে। এবং এই ঘটনাটা ঘটানোর সময় এখানে একটা আয়ন প্রয়োজন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি প্রয়োজন। দেখো এটাও কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে যে কিসের উপস্থিতি প্রয়োজন এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার সময়? আমরা কি বলবো? ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি প্রয়োজন। এখন গ্লুকোজ ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেট হয়, তার মানে হচ্ছে গ্লুকোজ আসলে কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 4 5 6। গ্লুকোজ কয় কার্বন? এখানে 6 কার্বন, আমি 6টা কার্বন বোঝালাম। এবং এই ফসফেটটা যুক্ত হবে কয় নং কার্বনে? এই 6 নং কার্বনে ফসফেটটা যুক্ত হবে। ওকে, এই জন্য এটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় একটা এনজাইম ব্যবহার করা হয়, এই এনজাইমটার নাম কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টুডেন্টসদের জন্য এটা, তারা এনজাইমটা মুখস্থ করতে চায় এবং যথারীতি 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস পর ভুলে যায়, তখন দোষটা বা ব্লেমটা চলে আসে বায়োলজি মনে থাকে না।
কিন্তু আমার কথা হচ্ছে আমরা এনজাইমের নাম মুখস্থ করব না। আমরা এনজাইমের নাম মুখস্থ না করে এনজাইমটা এখানে কোন এনজাইমটা হবে, কেন হবে, সেই কারণটা এক্সপ্লোর করার চেষ্টা করব। দেখো এখানে এনজাইম হচ্ছে, রোলটা হচ্ছে, যখনই কোনো বিক্রিয়ায় ফসফেট ট্রান্সফার হয়, ট্রান্সফার অফ ফসফেট হয়, তখন এখানে এনজাইম হয় কাইনেজ এনজাইম। তাহলে ডেফিনেটলি এখানে ফসফেট এটিপি থেকে চলে গিয়ে গ্লুকোজের সাথে যুক্ত হয়েছে, সুতরাং ট্রান্সফার হয়েছে ফসফেট এটিপি থেকে গ্লুকোজে চলে গিয়েছে। তাহলে ট্রান্সফার যেহেতু হয়েছে, সুতরাং নিঃসন্দেহে এখানে এনজাইমের নাম হচ্ছে কাইনেজ এনজাইম। তুমি শুধু এইখানে না, যখনই দেখবে কোনো বিক্রিয়ায় ফসফেট ট্রান্সফার হচ্ছে, তুমি চোখ বন্ধ করে এখন থেকে বলে দিতে পারবা এই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। আমি আবারও বলছি, ট্রান্সফার অফ ফসফেট মানে কোন এনজাইম? কাইনেজ এনজাইম। হ্যাঁ, আমরা জানি এনজাইমের নামকরণের 3টা পদ্ধতি রয়েছে, সাবস্ট্রেট অনুসারে, বিক্রিয়া অনুসারে এবং সাবস্ট্রেট এবং বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে। তাহলে এটা বিক্রিয়ার ধর্ম অনুসারে হলো। এখন জাস্ট এখানে আমরা সাবস্ট্রেটের নামটাকে অ্যাড করে দিব, তাহলে কম্প্যাক্ট নামটা পেয়ে যাব। সাবস্ট্রেট কি? এখানে গ্লুকোজ। তো গ্লুকোজকে অ্যাড করা যায়, কিন্তু এখানে আসলে গ্লুকোজ ছাড়া অন্য কিছু হতে পারে। 6 কার্বন বিশিষ্ট এটা, এই জন্য আমরা এখানে ব্যবহার করতেছি। 6 কার্বন বিশিষ্ট শর্করার নাম হচ্ছে হ্যাক্সোজ। এই জন্য হ্যাক্সোজকে সংক্ষেপে কি বলা হয়? হ্যাক্সো। এই জন্য এনজাইমের নাম হচ্ছে হ্যাক্সোকাইনেজ। আমি আবার জিনিসটা রিপিট করছি, যখনই কোনো বিক্রিয়ায় ফসফেটের ট্রান্সফার হবে, এনজাইমের নাম হবে কাইনেজ। সাথে যুক্ত করা হয় 6 কার্বন বিশিষ্ট হ্যাক্সোজ, এই জন্য নাম হচ্ছে হ্যাক্সোকাইনেজ। যদি 8 কার্বন বিশিষ্ট কিছু হতো তাহলে অক্টাকাইনেজ, 5 কার্বন বিশিষ্ট হলে পেন্টাকাইনেজ, এভাবেই নামকরণটা হয়। এখন আসো, এই গ্লুকোজ 6 ফসফেট কি করবে? পরবর্তী ধাপে গিয়ে সে পরিণত হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। এখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লুকোজ 6 ফসফেট তৈরি করা খুবই কমন একটা রিয়াকশন। দেখো এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পর আইসোমার, এরা নিজেদের আইসোমার। আইসোমার মানে কি? আইসোমার হচ্ছে যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোমার বলা হয়। এখন যেহেতু তারা পরস্পরের আইসোমার, এই জন্যই এখানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হতে পারে, সুতরাং গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হতে পারে। এরা যেমন এটা তৈরি করতে পারে, উল্টা প্রসেসে আবার ওইটাও তৈরি হতে পারে, কারণ একজন আরেকজনে কনভার্ট হতে পারবে আইসোমার হলে। সুতরাং এই বিক্রিয়াটা কি হবে? উভমুখী একটা বিক্রিয়া হবে। তাহলে স্যার এখানে এনজাইমের নাম কি? তুমি একটু চিন্তা করো, আইসোমার যখনই কোনো বিক্রিয়ায় তৈরি হয়, তখন এখানে এনজাইমের নাম হয় আইসোমারেজ। আইসোমারের সাথে এস যোগ করে দিলে এনজাইমের নাম আমরা পেয়ে যাই। তাহলে এখানে এনজাইমের নাম কি? আইসোমারেজ। শুধু এটার ক্ষেত্রে না, যত জায়গায় তুমি আইসোমার তৈরি করবে সব জায়গায় তোমার এনজাইমের নাম কি হবে? আইসোমারেজ। কিন্তু আমি বললাম এটার সাথে আবার সাবস্ট্রেটকে অ্যাড করে দিতে হবে। কিভাবে অ্যাড করবে? এটাও একটা চ্যালেঞ্জ, বাট ভেরি সিম্পল। সাবস্ট্রেট হচ্ছে এখানে গ্লুকোজ 6 ফসফেট। ফসফেট যদি থাকে তুমি লিখবে ফসফো, তারপর গ্লুকোজ রয়েছে এই জন্য তুমি লিখবে গ্লুকো। সুতরাং এনজাইমের নাম হচ্ছে ফসফো গ্লুকো আইসোমারেজ। এনজাইমের নাম কি? এনজাইমের নাম হচ্ছে ফসফো গ্লুকো আইসোমারেজ। তাহলে আইসোমারেজ কেন আসলো? বিকজ অফ দ্য টাইপ অফ রিয়াকশন। আর ফসফো কেন আসলো? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফসফেট। আর গ্লুকো কেন আসলো? সাবস্ট্রেট হিসেবে গ্লুকোজ রয়েছে, এই জন্য গ্লুকোজ আসলো। সুতরাং এনজাইমের নাম হবে ফসফেটের জন্য ফসফো, গ্লুকোজের জন্য গ্লুকো, আর আইসোমেরিক রিয়াকশনের জন্য আইসোমারেজ। তারপর আমরা যেটা দেখার চেষ্টা করব, এই ফ্রুক্টোজ 6 ফসফেট পরবর্তীতে সে কি করে? আরেকটা ফসফেট সে গ্রহণ করে সে পরিণত হয় ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি করে। এখন এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট প্রডিউস হলো, এটা তৈরি করতে এখানে কি একটা এনজাইম প্রয়োজন হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে এনজাইমটার নাম কি? এইটাই আমরা মুখস্থ করার চেষ্টা করি। বাট তুমি যদি একটু পিছনের বিক্রিয়াটা দেখো, তাহলে আমরা কি বলেছিলাম? যখনই কোনো বিক্রিয়ায় ট্রান্সফার অফ ফসফেট হয়, অর্থাৎ এক জায়গা থেকে ফসফেট অন্য জায়গায় যায়, তখনই এখানে কাইনেজ এনজাইম ব্যবহার করা হয়। আর যেহেতু এখানে 6 ফসফেট, এখানে 1,6 বিস ফসফেট, তার মানে দুইটা ফসফেট ছিল, একটা হয়েছে দুইটা, ডেফিনেটলি একটা ফসফেট ইনপুট হয়েছে। আর এই ফসফেট ইনপুট হওয়ার জন্যই ফসফেটের ট্রান্সফার হতে হয়। আর ট্রান্সফার হলে ডেফিনেটলি এনজাইমের নাম কি? এখন আর তোমার মুখস্থ করার প্রয়োজন পড়বে না, এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। তাহলে এখানেও আমরা কি এনজাইম ব্যবহার করব? কাইনেজ। একটা থেকে কয়টা হয়েছে? দুইটা হয়েছে, সুতরাং এনজাইমের নাম হবে কাইনেজ। এবং যেহেতু যথারীতি তুমি সাবস্ট্রেটকে অ্যাড করবে, ফসফেট রয়েছে এই জন্য আমরা বলবো ফসফো, ফ্রুক্টোজ রয়েছে এই জন্য আমরা বলবো ফ্রুক্টো। ওকে, তাহলে
ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ এই এনজাইমটা আমরা কি করতে পারি, এখানে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে, এই যে কাজটা করলাম, ফসফেটটা এখানে গ্রহণ করলাম, তো সোর্স অফ ফসফেট কোথা থেকে আসলো? ফসফেট, ফসফেটটা এসেছে সেই একই কথা, ফসফেটটা এসেছে এটিপি থেকে। এটিপি ফসফেট দিয়ে কি হয়ে যায়? অ্যাডিপি হয়ে যায়। এবং এটা করার সময় কিসের প্রয়োজন হয়? ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি প্রয়োজন হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? তুমি একটু ভেঙে ফেলার চেষ্টা করো বিক্রিয়াটাকে। ফ্রুক্টোজ 6 ফসফেট, কয়টা ফসফেট? একটা ফসফেট। কয় নং কার্বনে? 6 নং কার্বনে। ফ্রুক্টোজ 16 বিস ফসফেট, কয়টা ফসফেট? দুইটি ফসফেট। তার মানে নতুন আরেকটা ফসফেট এসেছে 1 নং কার্বনে। এবং এই আসার কারণে এনজাইমের নাম কি? কাইনেজ। সাবস্টিটিউট টাইপে ফসফেট রয়েছে এই জন্য ফসফো, ফ্রুক্টোজ রয়েছে এই জন্য কি? ফ্রুক্টো। ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফেটের সোর্স কি ছিল? ফসফেটের সোর্স ছিল এটিপি থেকে ফসফেটটা এসেছিল। এবং কোন আয়নের উপস্থিতি প্রয়োজন? ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি প্রয়োজন। সুতরাং আমার মনে হয় না যে মুখস্থ করাটা খুব বেশি ক্রুশিয়াল এইসব ক্ষেত্রে। আমরা মুখস্থ না করে এনজাইমের নামটা, কেন এনজাইমটা হচ্ছে সেই কারণটা জানার যদি চেষ্টা করি, তাহলে কোনো কিছুই আমাদের আর মুখস্থ করতে হবে না, অযথা ব্রেনকে কষ্ট দিয়ে মনে রাখতে হবে না। এই জায়গাটায় আমরা মনে হয় ভুলটা করে ফেলি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি পরের ধাপগুলো দেখানোর চেষ্টা করবো, গ্লাইকোলাইসিসের পরবর্তী ধাপগুলো। টিল দেন তোমরা ভালো থাকবে। আর যদি ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।